এটা শুধুমাত্র কিন্তু ইরাকের মানে ইরানের যুদ্ধ নয়, এর সাথে এন্টার মিডল ইস্টের ইকোনমি জড়িত। ডোনাল্ড ট্রাম্প নিজেও ভাবতে পারে নাই যে ইরান এভাবে রিটালিয়েট করবে। ইরানের কিন্তু ওই রকম সামরিক সামর্থ্য নাই যে ইউএসের মতো শক্তিকে রিটালিয়েট করবে। ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটি অ্যাডপ্ট করেছে, দিস ইজ কল্ড ম্যাডম্যান পলিসি। নতুন করে আমরা গতকাল দেখলাম যুক্তরাজ্য তারা তাদের বহর যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে। আজকে দেখলাম যে জার্মানি, ফ্রান্স তারাও ঘোষণা দিয়েছে এটা নেটোর মতো একরকমের তারা একটা যৌথ বাহিনীর মতো হামলা চালানোর একটা প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। অন্যদিকে ইরানও বলছে যে এটা তারা শুরু করলো মাত্র, সুতরাং এটার শেষ সিদ্ধান্ত তারাই নেবে। আরাকচি তার বক্তব্যে দেখলাম, মানে এটা কি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাচ্ছে? মানে এটা আপনার গতি প্রকৃতি কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ স্টার নিউজকে এবং আজকের সহবিজ্ঞ আলোচক। গতি প্রকৃতি খুব ভয়ানকের দিকে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটা ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যদি খেয়াল করে থাকেন, যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার স্টারম্যার আজকে যেটা বলেছেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যুক্তরাজ্য কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, সেখানে তারা রেফারেন্স দিচ্ছে 2003-এর ইরাক যুদ্ধের। কারণ ইরাক যুদ্ধের যে আপনার সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, এই এলিগেশনে যুদ্ধটা হয়েছে, রাইট? এবং এর জন্য টনি ব্লেয়ারকে কিন্তু অনেক ধরনের সমালোচিত হয়েছে পরবর্তী রাজনৈতিক জীবনে। এমনকি তার বড় বড় নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে সাবেক একজন প্রধানমন্ত্রী কিভাবে এরকম একটা মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপরে একটা জাতির স্ট্যান্স নিয়ে। তো তার প্রেক্ষিতে ইউনাইটেড কিংডম যেটা আজকে করেছে যে তাদের বেইজ, রয়্যাল এয়ারফোর্সের যে বেইজগুলি আছে এগুলিকে ইউএসএকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবং এক্স্যাক্টলি 2003-এর ইরাক ওয়ার 2 এখান থেকে শিক্ষা নিয়ে বলেছে সরাসরি ইউনাইটেড কিংডম যোগদান করবে না। আচ্ছা, এটার আমি নিজেই সাক্ষী এর জন্য যে ওই সময় যে জায়গায় মাস ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছিল সাদ্দাম হোসেনের, ওই জায়গাটাতে আমি ছিলাম। জাতিসংঘ মিশনে যখন ছিলাম ওখানে ছিলাম। ওখানে সিম্পল কয়েকটা বেজ যেখানে কয়েকটা স্কার্ট বসানো ছিল, নাথিং মোর দ্যান দিস। কিন্তু এইটাকে কেন্দ্র করে কত বড় একটা যুদ্ধ সংগঠিত হলো, হ্যাঁ? তো এই কারণে ইউনাইটেড কিংডম এবার সচেতন। কিন্তু উদ্বেগের বিষয় যেটা আপনি বললেন, আজকে বাল্টিক সাগর এলাকা থেকে ফ্রান্সের একটা নিউক্লিয়ার ড্রিভেন রণতরী কিন্তু মধ্যপ্রাচ্যে রওনা দিয়েছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মেসেজ। জার্মানি আগ্রহ প্রকাশ করেছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তাহলে এখন দেখুন, যদি এই ওয়েস্টার্ন পাওয়ার একত্রিত হয়ে দুর্বল ইরানের উপরে যদি এভাবে আক্রমণ করে, এখন এর মধ্যে সমীকরণটা খুব জটিল হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। আজকে গালফ কান্ট্রি যে কয়েকটা জায়গায় আমেরিকান বেজ আছে, ইউএসএ বেজ আছে, সবাই কিন্তু আজকে গতকালকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তারা মানে ইউনাইটেডলি এটা রিটালিয়েট করবে। এবং বাংলাদেশ সরকারও মোটামুটি তাদের প্রতি মানে তাদের অবস্থানের প্রতি সম্মতি জানিয়েছে। আজকে 4টা দেশের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটা মানে মতামত দেওয়া হয়েছে। এখন জটিল কোথায় হচ্ছে যে পুরা ওয়ার্ল্ড যে সিনারিও, এটার ভয়াবহতা হচ্ছে সেখানে, এটা হচ্ছে কি আপনার বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দেবে। এর মূল কারণ হচ্ছে দেখুন, ইরান প্রাকৃতিক গ্যাসে, ন্যাচারাল গ্যাসে কিন্তু ওয়ার্ল্ডের 2 নম্বর ডিপোজিশন তাদের, এবং ক্রুড অয়েল হচ্ছে 3 নম্বর। এবং হরমুজ প্রণালী যেটা আছে, এটা ন্যারোয়েস্ট হচ্ছে অনলি 33 কিলোমিটার্স, এটা যে ন্যারোয়েস্ট পার্ট। এখানে ইরানের সবচেয়ে মারাত্মক যে হাতিয়ার সেটা হচ্ছে এখানে ব্লকেট দেওয়া, এবং ইরান কিন্তু ব্লকেট দিয়েছে। আপনি জানেন ইতোমধ্যে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখন পর্যন্ত তারা অলরেডি সেখানে ইউকে এবং ইউএসএ তিনটা আপনার ট্যাঙ্কার জ্বলছে অলরেডি, ইট ইজ বার্নিং। এটা তো অস্বীকার করার বুদ্ধি নেই। এবং ব্লকেড ইজ এ অ্যাক্ট অফ ওয়ার, এটা একটা যুদ্ধের, স্ট্রেট যুদ্ধের একটা বিষয়। এবং প্রায় 150টা ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ এটা কিন্তু আউট অফ হরমুজ অ্যাঙ্কর করে রেখেছে, রাইট? তাহলে এখন কথা হচ্ছে পুরো পৃথিবীর 20% জ্বালানি কিন্তু আসে এখান থেকে। এটা শুধুমাত্র কিন্তু মানে ইরানের যুদ্ধ নয়, এর সাথে এন্টার মিডল ইস্টের ইকোনমি জড়িত। উদাহরণ সাউথ ইস্ট এশিয়া বটে, মানে আমরা তো ইউজার। যেমন এই যে ইরাকে মানে মিডল ইস্টের যে এনার্জি রিসোর্স আছে তার 45% ইউজ করা হচ্ছে চায়না। সবচেয়ে বড় মানে এটার সুবিধা নেয় চায়না। আমাদের মতো দেশ থেকে শুরু করে পুরা মানে
এশিয়া, সাউথ এশিয়া কেন বলছেন, সাউথ ইস্ট এশিয়া বা ইস্ট এশিয়া কেন বলছেন, এন্টার এশিয়া, ওইদিকে আপনার সাউথ চায়না সি থেকে মানে চায়না আছে, তারপরে জাপান আছে, সাউথ কোরিয়া আছে, আমরা তো আছি। প্রত্যেকটা দেশ হচ্ছে মিডল ইস্টে এই এনার্জি রিসোর্সের উপরে নির্ভরশীল। এবং দেখুন এটার ইম্প্যাক্টটা কীরকম হবে। আজকে ক্রুড অয়েলের ব্যারেল হচ্ছে $78, মানে 10% অলরেডি বেড়ে গেছে, দেখলাম। তো এরকম একটা ভয়ানক পর্যায়ে যদি যায় এবং এই যুদ্ধ যদি আর কিছুদিন কন্টিনিউ করে, এখন ইরানের তো অস্তিত্বের প্রশ্ন। ইরান কি করেছে, যে মুহূর্তে তাদেরকে অ্যাটাক হয়েছে বলেছে মিডল ইস্টে যত ধরনের ইউএস এবং ইসরায়েল ব্যক্তি বস্তু স্থাপনা আছে এটা আমার লেজিটিমেট মিলিটারি টার্গেট, এবং এটা মানে যুক্তিসঙ্গত ব্যাপার। এ কারণে যতগুলি ইউএস বেজ আছে, এটা আমার আই এম শিওর যে ডোনাল্ড ট্রাম্প নিজেও ভাবতে পারে নাই যে ইরান এভাবে রিটালিয়েট করবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনেক কিছু গল্প শুনছি, দেখছি 200 ইউএস সোলজার্স মারা গেছে, ইরান বিশাল ক্ষতি করছে, ব্যাপার এখন তা নয়। ইরানের কিন্তু ওই রকম সামরিক সামর্থ্য নাই যে ইউএসের মতো শক্তিকে রিটালিয়েট করবে। তো সুতরাং এর আগের বার যখন জুনে 12 দিনের যুদ্ধটা হলো, 300-র মতো ড্রোন, ইউএভিস বা এগুলি ব্যবহার করেছে, মিসাইল ব্যবহার করেছে, খুব মিলেমিশে সেই যুদ্ধটা হয়েছে। যত দেশের উপর দিয়ে গেছে, আপনার জর্ডান বলেন, কাতার বলেন, এদেরকে বলেছে যে আমাদের মিসাইল যাচ্ছে ইসরায়েলে, এটা তোমাদের জন্য কিছু না, খুব মিলেমিশে। কিন্তু এবার ব্যাপারটা তো ডিফারেন্ট। এখন প্রত্যেকটা জায়গায় যখন বাহরাইন থেকে শুরু করে কুয়েত, কাতার, সব জায়গায় যখন আপনার স্ট্রাইক করলো, ইরানের কোনো অপশন নাই এছাড়া। সুতরাং যেখানে যেখানে ইউএস বেস আছে সেখানে সেখানে অ্যাটাক করেছে। এবং দেখেন এর মধ্যে 5th ফ্লিট যেটা প্রাইড অফ ইউনাইটেড স্টেটস, যেটা বাহরাইন আছে, তার হেডকোয়ার্টার্সে কিন্তু অ্যাটাক করেছে। কিন্তু এটা খুব ইনসিগনিফিকেন্ট, খুব যে বড় একটা ক্ষতি হচ্ছে তা কিন্তু না। এ পর্যন্ত স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে মাত্র 3 জন ইউএস সোলজার্স মারা গেছে এবং 5 জন হয়তো সিরিয়াসলি ওয়েন্ডেড। আজকে কুয়েতে আপনার 3টা বিমান ভূপাতিত হয়েছে। এখন কুয়েত সরকার বলছে যে এটা ফ্রেন্ডলি ফায়ারে, এটা ফ্যাক্টরি সাইট হয়েছে। যাই হোক, তো সব কিছু মিলে ইরানকে যেভাবে চেপে ধরেছে, এবং ইরানকে চেপে ধরার কারণটা কি, এই যে যুদ্ধটা হলো, যে এটা আপনার এপিক ফিউরি যেটা নাম দিয়েছে অপারেশন, এটা কিন্তু আমেরিকার জন্য কোনো প্রয়োজন ছিল না। মানে এখন যদি প্রশ্ন করি, মানে ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসাবে, যে ওয়াজ ইট এ ওয়ার অফ নেসেসিটি অর ওয়ার অফ চয়েস, তাহলে ইট ওয়াজ এ ওয়ার অফ চয়েস। কোনো প্রয়োজন ছিল না ইউএসএ এখানে ইনভলভ হওয়ার জন্য। প্রবলেম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটি অ্যাডপ্ট করেছে, দিস ইজ কল্ড ম্যাডম্যান পলিসি।